সুপ্রিয় দর্শক শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ রাতের সংবাদ আয়োজন নিয়ে বার্তা কক্ষে রয়েছি আমি সত্যজিৎ সিংহ। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি লতিফ ট্রাভেলস সংবাদ শিরোনাম। গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমকে সাময়িক বহিষ্কার, অর্থ আত্মসাৎ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। বাড্ডা থানার বিশেষ ক্ষমতা আইনের মামলায় আদালতে হাজির না হওয়ায় এই পরোয়ানা জারি। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে পাকিস্তানি পতাকাটা নিয়ে অনুশীলনের অভিযোগে বাবর আজম সহ 21 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ, শুনানি শেষে খারিজ। দেশে করোনায় আরও 9 জনের প্রাণহানি, নতুন আক্রান্ত শনাক্ত 237। ইতিহাস গড়ে সুইডেনের প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ার 12 ঘন্টার মধ্যে ম্যাগডালেনা অ্যান্ডারসনের পদত্যাগ, একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফের প্রধানমন্ত্রী হওয়ার আশাবাদ। যশোরের শার্শার বাকআঁচড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর পথসভা। দেখছিলেন লতিফ ট্রাভেলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। অর্থ আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহার সহ নানা অভিযোগে গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান। এর আগে গাজীপুর সিটির জন্য 3 সদস্যের প্যানেল মেয়র গঠন করা হয়। মন্ত্রী বলেন, গাজীপুরের মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ মন্ত্রণালয়ে দাখিল হয়েছে। সেগুলোকে পর্যালোচনার পরিপ্রেক্ষিতে তা তদন্তের জন্য গ্রহণ করা হয়েছে। মন্ত্রী আরও বলেন, যেহেতু আইন অনুযায়ী কোনো নির্বাচিত জনপ্রতিনিধি, বিশেষ করে মেয়রের বিরুদ্ধে যদি অভিযোগ আসে এবং সে অভিযোগ তদন্ত বা নিষ্পত্তির জন্য আমলে নেওয়া হয়, তাহলে আইন অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করার নিয়ম আছে। আইনে এরকম বাধ্যকতা আছে। সে কারণে গাজীপুরের বর্তমান মেয়র জাহাঙ্গীর আলমকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগগুলো কি কি জানতে চাইলে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে। তিনি বলেন, কোথাও অবৈধভাবে জায়গা দখল করা, জনগণের স্বার্থপরিপন্থী কাজ করা এবং কেউ কেউ অভিযোগ করেছেন যে তাকে সেখানে অবকাঠামো ক্ষতিপূরণ না দিয়ে জোর জবরদস্তি করা, এসব অভিযোগ আছে। আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, সেখানে মেয়রদের প্যানেল গঠন করা হয়েছে। জ্যেষ্ঠতায় 1 নম্বরে যিনি আছেন তিনি মেয়র হিসেবে দায়িত্ব পালন করবেন। তার উপরে দায়িত্ব হস্তান্তর করা হবে। মেয়রের বিরুদ্ধে আনা অভিযোগগুলোকে কেন্দ্র করে 3 সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে বলেও জানান তাজুল ইসলাম। তিনি বলেন, মেয়রের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। তদন্ত করে যেগুলো পাবো সে অনুযায়ী তাকে শোকজ করা হবে। সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, যদি তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো প্রমাণিত হয় তাহলে তাকে চূড়ান্তভাবে অপসারণ করা হবে। গত 19 নভেম্বর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা নিয়ে কটূক্তি করায় গাজীপুর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদসহ দল থেকে আজীবনের জন্য জাহাঙ্গীর আলমকে বহিষ্কার করা হয়। তার স্থলে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয় জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক আতাউল্লাহ মণ্ডলকে। রাজধানীর বাড্ডা থানার বিশেষ ক্ষমতা আইনের মামলায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ KM নুরুল কায়েস অভিযোগপত্র আমলে নিয়ে এ পরোয়ানা জারি করেন। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, 2015 সালের জানুয়ারি মাসের প্রথম দিকে রাজধানীর বাড্ডা থানায় বিশেষ ক্ষমতা আইনে করা একটি মামলায় অভিযোগপত্র গ্রহণের জন্য বৃহস্পতিবার তারিখ ধার্য ছিল। এদিন রিজভি আদালতে উপস্থিত হননি। বিচারক অভিযোগপত্র আমলে নিয়ে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। সরকারের অনুমতি না নিয়ে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের পতাকা উত্তোলনের অভিযোগে দেশটির ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজম সহ 21 জনের বিরুদ্ধে মামলার আবেদনটি খারিজ করে দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম আবু বকর সিদ্দিকের আদালতে মুক্তিযোদ্ধা মঞ্চের সাধারণ সম্পাদক আল মামুন বাদী হয়ে এ মামলার আবেদন করেন। এরপর আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আবেদনটি খারিজ করেন। মামলায়
পাকিস্তান দলের কোচ সাকলাইন মুস্তাক, ম্যানেজার মনসুর রানা ও বাংলাদেশ সফররত দলের সদস্যদের আসামি করা হয়। মামলায় অভিযোগ করা হয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আতিথেয়তার সুযোগে স্বাগতিক দেশে এসে প্রথম দিনেই পাকিস্তান ক্রিকেট দল বিধিবিধান ও আইন লঙ্ঘন করে নিজ দেশের জাতীয় পতাকা উত্তোলন ও উড়িয়ে বাংলাদেশের প্রচলিত আইন ভঙ্গ করেছে। বিভিন্ন পত্রিকার উদ্ধৃতি দিয়ে অভিযোগে বলা হয়, আসামিরা ক্রীড়া কসরত প্রদর্শনের নামে অসৎ উদ্দেশ্যে বাংলাদেশে প্রবেশ করে ঢাকার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গত 15 নভেম্বর বেলা 11টার দিকে পাকিস্তানের জাতীয় পতাকা উড়িয়ে খেলায় লিপ্ত হয়। তাদের এমন ধৃষ্টতামূলক কর্মকাণ্ড দেশের প্রচলিত আইনে দণ্ডনীয় অপরাধ। তা সত্ত্বেও আসামিরা মাঠে বিদেশি পতাকা স্থাপন করে ও উড়িয়ে বাংলাদেশের জাতীয় পতাকা এবং জাতীয় সংহতিকে দুর্বল ও ধ্বংসের হীন চেষ্টায় লিপ্ত থেকে দণ্ডনীয় অপরাধ করেছে। তারা স্বেচ্ছায় সজ্ঞানে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে খাটো করার ব্যর্থ প্রত্যয়ে এমন হীন কাজ করেছে বলে মনে করেন বাদী। এ ঘটনায় আল মামুন শাহবাগ ও মিরপুর মডেল থানায় মামলা করতে যান। থানা কর্তৃপক্ষ মামলা না নিয়ে আদালতে যাওয়ার পরামর্শ দেন। সে অনুযায়ী এদিন তিনি আদালতে মামলার আবেদন করেন বলে এজাহারে উল্লেখ করেন বাদী। আসামিরা বিদেশি নাগরিক, যে কোনো সময় বাংলাদেশ ছাড়ার সম্ভাবনা রয়েছে। তাই মামলার অভিযোগ আমলে গ্রহণ করে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেন আল মামুন। দেশে গেল 24 ঘন্টায় করোনা ভাইরাসে 9 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 27,970 জনে। নতুন করে করোনা শনাক্ত হয়েছেন 237 জনের। আর এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 15,75,185 জনে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন 360 জন। আর এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 15,39,553 জন। গত 24 ঘন্টায় 18,832 জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় 18,888 নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার 1.25%। এ পর্যন্ত মোট 1,08,01,869টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার 14.58%। প্রতি 100 জনে সুস্থতার হার 97.74% এবং মৃত্যুর হার 1.78%। গত 24 ঘন্টায় মারা যাওয়াদের মধ্যে 3 জন পুরুষ ও 6 জন নারী। এ সময়ে ঢাকায় 6 জন, চট্টগ্রাম, খুলনা ও রংপুরে 1 জন করে মারা গেছেন। বাকি বিভাগগুলোতে কারো মৃত্যু হয়নি। গত বছরের 8 মার্চ দেশে প্রথম 3 জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। এর 10 দিন পর ওই বছরের 18 মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম 1 জনের মৃত্যু হয়। সুইডেনের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছিলেন ম্যাগডালেনা অ্যান্ডারসন। তবে প্রধানমন্ত্রী হওয়ার 12 ঘন্টা না পেরোতেই পদত্যাগ করেছেন তিনি। স্থানীয় সময় বুধবার সুইডেনের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির নেতা ও অর্থমন্ত্রী ম্যাগডালেনা। মূলত তার সরকারের ওপর থেকে জোট সঙ্গী গ্রিন পার্টির সমর্থন প্রত্যাহার ও পার্লামেন্টে বাজেট অনুমোদন করাতে ব্যর্থ হওয়ায় প্রধানমন্ত্রীর পদ ছাড়তে হয় ম্যাগডালেনার। পদত্যাগের পর ম্যাগডালেনা বলেন, জোট সরকারের ওপর থেকে কোনো দল সমর্থন তুলে নিলে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হয়। এটাই সুইডেনের সাংবিধানিক নিয়ম। এই নিয়ম মেনে আমি প্রধানমন্ত্রীর পদ থেকে সরে যাচ্ছি। তবে শীঘ্রই আবারও প্রধানমন্ত্রী পদে ফেরার আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, আমি স্পিকারকে বলেছি পদত্যাগ করছি। তবে একক দলের নেতা হিসেবে সরকার প্রধানের পদে দ্রুত ফিরে আসব। গত 10 নভেম্বর সুইডেনের প্রধানমন্ত্রী স্টেফান লোফভেন পদত্যাগ করেন। 2014 সাল থেকে গ্রিন পার্টিকে সঙ্গে নিয়ে সংখ্যালঘু জোটের নেতৃত্ব দিয়ে আসছিলেন তিনি। সুইডিশ পার্লামেন্টের 117 জন সদস্য ম্যাগডালেনার পক্ষে ভোট দিয়েছিলেন। 57 জন ভোটদানে বিরত ছিলেন। 174 জন তার বিপক্ষে ভোট দিয়েছিলেন। ম্যাগডালেনা ভোটদাতা দানে বিরত থাকা এবং অনুপস্থিতি একজনের হিসেবে 175 ভোট পেয়েছিলেন।
54 বছর বয়সী ম্যাগডালেনা চলতি মাসের শুরুতে সোশ্যাল ডেমোক্র্যাটদের নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। বুধবারের ভোটে তাকে সমর্থনের বিনিময়ে পেনশন বাড়ানোর জন্য মঙ্গলবার বাম দলের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছেছিলেন তিনি। এর আগে তিনি সোশ্যাল ডেমোক্র্যাটদের জোট অংশীদার গ্রিনিস এবং পাশাপাশি সেন্টার পার্টির সমর্থন পেয়েছিলেন। তবে প্রধানমন্ত্রী হওয়ার পর ম্যাগডালেনার উত্থাপন করা বাজেট অনুমোদনে অস্বীকৃতি জানান গ্রিন পার্টির সদস্যরা। বিরোধের এক পর্যায়ে তারা সরকারের ওপর থেকে সমর্থন তুলে নেন। এর জেরে সুইডেনের প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই পদত্যাগ করতে বাধ্য হন তিনি। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে শার্শার বাগআঁচড়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইলিয়াস কবির বকুলের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের বিভিন্ন স্থানে এই পথসভাগুলো অনুষ্ঠিত হয়। 1 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাশেম আলীর সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান প্রার্থী ইলিয়াস কবির বকুল। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান আরিফ জামান, কালারুয়া আমান উল্লাহ কলেজের আয়ুব আলী, আওয়ামী লীগ নেতা মুসা গাজী, 1 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর কবির, 2 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালেব মেম্বার দিলীপ চৌধুরী, বাগআঁচড়া বাজার কমিটির সাধারণ সম্পাদক গোবিন্দ মজুমদার, যুবলীগ নেতা খায়রুল আলম, মহিদুল ইসলাম, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদি হাসান অপু। এই ছিল এখনকার মতো সংবাদ। পরবর্তী আঞ্চলিক ভাষার সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সাথে থাকার জন্য ধন্যবাদ।